প্রতি 100 বছর পর পর একটি অভিশপ্ত জিন প্রতিশোধ নেয়ার জন্য ফিরে আসে। কারণ কোনো এক সময় পুরো গ্রামের মানুষ মিলে তাকে শেষ করার চেষ্টা করেছিল, কিন্তু জিনের বিনাশ করা মানুষের পক্ষে সহজ কাজ নয়। তখন সেই জিনের অনুসারী এক ডাইনি কসম করেছিল 100 বছর পর পর সে ফিরে আসবে আর তার বংশধরদের ওপর নিতে থাকবে ভয়ঙ্কর প্রতিশোধ। আমি ইন্ট্রোতে আর কিছুই বলছি না, বাকিটা আপনারা মূল সিনেমাতেই দেখবেন। তো চলুন তাহলে শুরু করি। ঘটনার শুরুতেই আমরা দেখতে পাই এক মেয়ে, তার নাম আলিন, একটা খাবারের দোকানের সামনে এসে দাঁড়ায়। সে ক্ষুধার্ত মুখ, ক্লান্ত চোখে চেয়ে থাকে খাবারের দিকে। হোটেলের এক মহিলা তাকে একটা খাবারের প্যাকেট দেয়, ডিম আর ভাত। কিন্তু আলিন কণ্ঠে করুণ অনুরোধ জানায়, দয়া করে ডিমটা বাদ দিন, আমার কাছে এত টাকা নেই। সে শুধু ভাতের প্যাকেটটা নিয়ে চলে যেতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে দুজন লোক তার উপর ঝাঁপিয়ে পড়ে, নির্দয়ভাবে মারধর শুরু করে। তারা চিৎকার করে বলে, তোর বাবার ঋণ কবে শোধ দিবি রে? যদি সময় মতো না দিস, তোর ছোট বোনকে তুলে নিয়ে গিয়ে খারাপ জায়গায় বিক্রি করে দেব। আলিন ভয়ে কাঁপতে কাঁপতে একটা মদের বোতল ভেঙে এক লোকের গলায় ঠেকিয়ে দেয়। সে সাহস করে বলে, 3 দিন সময় দিন, আমি সব টাকা শোধ করব। লোকটা হেসে বলে, তুই কি ভাবছিস আমি তোকে ভয় পাই? ধস্তাধস্তির এক পর্যায়ে সেই ভাঙা বোতল ছুরির মতো গেঁথে যায় লোকটার গলায়। রক্ত ঝরতে থাকে। লোকটা ছটফট করতে করতে বলে, 3 দিন? হ্যাঁ, 3 দিন সময় দিলাম, বলেই সে হসপিটালে চলে যায়। আমরা জানতে পারি আলিনের মা বাবা আর বেঁচে নেই। তার বাবা মারা যাওয়ার আগে অনেক টাকা ঋণ রেখে গেছেন। ঘর বাড়ি দখল করে নিয়েছে কিছু লোক। আলিন আর তার ছোট বোন এখন থাকে এক বন্ধুর ঘরে। খুবই করুণ বেহাল অবস্থা তাদের। বাড়িতে ফিরলে দেখা যায় যাদের সাথে তারা থাকে তারা ভালো মানুষ না, চুরি জুয়া আর অবৈধ কাজে জড়িয়ে থাকা কিছু লোক। তাদের ভেতরে একজন নাম গুনি, সেই একমাত্র মানুষ যে আলিনকে আশ্রয় দিয়েছে। আর এখান থেকে বোঝা যায় গুনি আর আলিন একে অপরকে খুব পছন্দ করে। এরপর আমরা দেখতে পাই আলিনের ছোট্ট বোনকে, বাগাস নাম তার। অত্যন্ত ক্ষুধার্ত সে। আলিন খাবারটা বোনের হাতে দেয়। বাগাস খেতে শুরু করে চেটে পুটে ভালোবাসায়। বাগাস বলে, তুমি খাবে না? আলিন হেসে উত্তর দেয়, আমার ক্ষুধা লাগেনি। কিন্তু আমরা জানি সে আসলে না খেয়েই আছে। খাবারের পর দুই বোন কিছু সময় গল্প করে, খেলা করে। হঠাৎ আলিন বলে, আমাকে কাজে যেতে হবে, তুমি ভয় পেও না, আমি ফিরে আসব। এরপর আমরা দেখি আলিন গোসল করে নিজেকে রেডি করে। কোন কাজে যাচ্ছে সে এখনো জানি না, জানতে একটু অপেক্ষা করতে হবে। সে গুনির ঘরে যায়। সেখানে আরো একজন নাম ফিট, গুনির বন্ধু। ফিট দেখে রেগে যায়, কারণ আলিনও তাদের সাথে যেতে চায়। আসলে তারা সবাই যাচ্ছে একটা গ্রামে, একটা বাড়িতে ডাকাতি করতে। হ্যাঁ, তারা চোর ডাকাত, তবে আলিনের উদ্দেশ্য আলাদা। সে বাবার ঋণ শোধ করতে চায় বলেই এই বিপজ্জনক কাজে রাজি হয়েছে। ফিট বলে, তুমি আমাদের সাথে যাবে না। এমনকি আলিনের গলা ধরে এবং মারধর করতেও শুরু করে। আলিন কাপা গলায় হুমকি দেয়, যদি আমাকে না নাও আমি সবকিছু পুলিশকে জানিয়ে দেব। শেষমেশ ফিট বাধ্য হয়ে রাজি হয়। এদিকে গাড়িতে বসেছিল আরেকজন নাম জিয়া। সে মোবাইলে একটা ভিডিও দেখছিল। নিজের দৌড় প্রতিযোগিতার পুরনো স্মৃতি। সে দৌড়াচ্ছিল, সবার আগে ছিল, কিন্তু হার্টের সমস্যার জন্য থেমে যেতে হয়েছিল তাকে। সেই ভিডিও দেখে তার মন খারাপ হয়ে যায়। ঠিক তখনই গাড়িতে চড়ে বসে ফিট, গনি আর আলিন। জিয়া মজা করে বলে, এই কি সবাই মিলে যাচ্ছ কোথায়? পিকনিকে? গনি গম্ভীর গলায় বলে, পিকনিক না, আজকের মিশনটা আমাদের শেষ করতে হবে। তারা গাড়ি নিয়ে রওনা দেয় সেই গ্রামের দিকে। গ্রামে পৌঁছেও যায়। সেখানে গিয়ে তার নজর পড়ে সেই বাড়িটার দিকে যেখানে তারা ডাকাতি করবে। তবে তখনও দিন, কেউ দেখে ফেলতে পারে। তাই তারা ঠিক করে সন্ধ্যার পর কাজ শুরু করবে। এই সময় ফিট আর গুনির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। জিয়া এসে তাকে থামায়। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে, ফিট আর গুনির মধ্যে অনেক ছোট ছোট বিষয়ে অনেক সময় ঝামেলা লাগলেও আবার তারা ঠিক হয়ে যায়। আর এখানে একটা ব্যাপার পরিষ্কার, ফিট আর গুনির মধ্যে বন্ধুত্বটা অনেক গভীর। হঠাৎ আলিন ক্লান্ত হয়ে একটু ঘুমিয়ে পড়ে। স্বপ্নের ভেতরে সে দেখতে পায় একটা ভয়ঙ্কর দৃশ্য। চিৎকার দিয়ে উঠেছে। অবশেষে সন্ধ্যা নামে। তারা তৈরি হয় বাড়িতে ঢোকার জন্য। সাথে নেয় টর্চ, কিছু সরঞ্জাম আর ওয়াকি টকি। জিয়া থাকবে গাড়িতে পাহারায়, ওয়াকি টকির মাধ্যমে যোগাযোগ রাখবে। তবে আলিনের কাছে ওয়াকি টকি নেই। তারা সবাই বাড়ির গেট টপকে ভেতরে ঢোকে। ফিট তালা ভাঙার চেষ্টা করে, কিন্তু আশ্চর্য ব্যাপার, আলিন দরজায় হাত রাখতেই দরজাটা আপনাতেই খুলে যায়। সবাই অবাক। তারা বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়িটা পুরনো, দেয়াল জুড়ে ধুলো জমা প্রাচীন সব জিনিস।
ফিট বলে, আমি উপরে যাচ্ছি, তোমরা নিচে খোঁজ করো। ঠিক 30 মিনিট পরে সবাই আবার এক জায়গায় হব। তো এরপর ফিট চলে যায় উপরের তলায়। গুনি আর আলিন আলাদা ঘরে ঢুকে পড়ে। তারা দামি জিনিস খুঁজতে থাকে। ফিট পায় অনেকগুলো সোনার মুদ্রা আর গুনি পায় কিছু দামি ঘড়ি, যা তারা নিজেদের ব্যাগে ভরে। এদিকে গুনি খুঁজতে খুঁজতে এক আলমারির ভেতরে অনেক টাকা দেখতে পায় আর আলিন একটা ড্রয়ারে খুঁজে পায় বেশ কিছু পুরনো চুরিগুলো সে নিজের ব্যাগে রেখে দেয়। মনে হচ্ছিল সেগুলো অনেক মূল্যবান। গুনি যখন আলমারির ভেতর থেকে টাকাগুলো তুলতে যায় তখন তার হাতে কিছু একটা ঠেকে। লাইটটা সামনে ধরতেই সে যা দেখে তাতে তার প্রাণ কেঁপে ওঠে। একটা কাটা মাথা যেটার উপরে ঘুরছে অসংখ্য পোকামাকড়। ভয়াবহ দৃশ্য। গুনি আতঙ্কে পেছনে ছুটে যায়। একই সময় আলিন দেখতে পায় তার ছোট বোন বাগাস ঘরের ভেতর দৌড়ে যাচ্ছে। সে ভেবে নেয় বোনটা ওর পেছনে পেছনে এসে পড়েছে আর সেই দিকে ছুটে যায় আলিন। এদিকে গুনি আবার লাইট ফেলে আলমারির ভেতরে তাকায়, কিন্তু এবার কিছুই নেই, যেন সবকিছু একটা ভ্রম ছিল। এটা কিভাবে সম্ভব? বাইরে এসে সে দেখে আলিন এক জায়গায় দাঁড়িয়ে আছে। সেই জায়গাটা থেকে ভেসে আসছে এক অসহ্য দুর্গন্ধ। গুনি বলে, আলিন এখান থেকে চলো, এটা ঠিক জায়গা না। কিন্তু আলিন বলে, আমার বোন বাগাস এখানে এসেছে, আমি তাকে রেখে কিছুতেই যাব না। গুনি অনেক বোঝানোর চেষ্টা করলেও আলিন মানতে নারাজ। সে নিচে নেমে যেতে চায় সেই অজানা ভয়াবহ ঘরে। এদিকে ফিট হেঁটে যায় এক আয়নার সামনে। দাঁড়াতেই দেখে আয়নার ভেতরের ফিট যেন ভিন্ন রকম ভাবে হাসছে। অস্বাভাবিক, অশুভ, ভয়ানক। হঠাৎ আয়নার ভেতরে সেই ফিটের পেট ফেটে বের হতে থাকে একটি বাচ্চা, একটা বিকৃত বিকলাঙ্গ শিশু, যার চেহারা দেখে মনে হয় স্বপ্নেও যেন আসতে ভয় লাগবে। ফিট ঘাবড়ে গিয়ে পিছনে পড়ে যায়, কিন্তু পরক্ষণে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়, যেন কিছুই হয়নি। অন্যদিকে আলিন আর গুনি একসাথে ঢোকে আরেকটা ঘরে। সেখানে গিয়ে দেখে একটা মেয়েকে শুইয়ে রাখা হয়েছে আর চারদিকে পুঁতে রাখা হয়েছে তার কাটা। ঘরের চারপাশে ছড়িয়ে আছে লাশ আর চারদিক থেকে ভেসে আসছে পচা মাংসের ভয়ানক দুর্গন্ধ। সবকিছু দেখে বোঝা যায় এখানে কোনো এক ধরনের কালো রিচুয়াল করা হতো। তারা ঘর থেকে বের হতেই যাচ্ছিল, তখনই শুয়ে থাকা মেয়েটি হঠাৎ বলে ওঠে, সাহায্য করো, আমাকে প্লিজ হেল্প করো। গুনির মনটা ছিল নরম, সে চুপ করে থাকতে পারে না, এগিয়ে যেতে চায় মেয়েটিকে বাঁচাতে। তখন হঠাৎ এক টুকরো তার কাটা তার পায়ে গেঁথে যায়। ব্যথায় চিৎকার করে ওঠে সে। সাথে সাথে ওয়াকি টকিতে জানায়, জিয়া গাড়ি রেডি করো, বাড়ির সামনে নিয়ে আসো। জিয়া গাড়ি নিয়ে আসে গেটের সামনে। এদিকে গুনি সাহায্য করতে চায়, কিন্তু আলিন বলে, আমরা তাকে চিনি না, তাকে নিয়ে ঝুঁকি নেওয়ার দরকার নেই। তবুও গুনি অনর, সে বিপদে পড়েছে, আমাদের সাহায্য করতে হবে বলে। গুনি মেয়েটির হাত পা বাঁধা দড়ি খুলতে চেষ্টা করে, কিন্তু পারছিল না। কোন এক অদৃশ্য শক্তি যেন বাধা দিচ্ছিল। তখন আলিন এগিয়ে আসে, একটা কুড়াল নিয়ে দড়িগুলো কেটে মেয়েটিকে মুক্ত করে দেয়। আর এটাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। তারা মেয়েটিকে নিয়ে দৌড়ে নেমে নিচে আসে, চায় যত তাড়াতাড়ি সম্ভব সেই ভয়ানক বাড়ি থেকে বেরিয়ে যেতে। কিন্তু দরজা খুলতেই তারা থমকে দাঁড়ায়। বাইরে আর কোনো রাস্তা নেই। দরজার বাইরে একটা দেয়াল। হ্যাঁ, দেয়াল। কোথা থেকে এলো এই দেয়াল? ফিট ছুটে গিয়ে আরেকটা দরজা খোলে, কিন্তু সেখানেও একই অবস্থা, আরেকটা দেয়াল। বাড়িটা যেন একটা জীবন্ত ফাঁদ হয়ে উঠেছে। তারা একে অপরের দিকে তাকায়, বিভ্রান্ত, আতঙ্কিত। ফিট, যার মাথা এমনিতেই গরম, এবার একদম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে দেখে একটা গ্যাসের বোতল রাখা, ব্লাস্ট করিয়ে দেয় দেয়াল ভাঙার জন্য, কিন্তু তাতেও কিছুই হয় না। এদিকে জিয়া গাড়িতে বসে ওয়াকি টকিতে বারবার জানাচ্ছে, আমি গেটের সামনে আছি, তোমরা কোথায়? ভেতরে ফিট আলিনকে দোষ দিতে শুরু করে, এই মেয়ের জন্যই সব হলো, আমরা এর আগে অনেক বাড়িতে গিয়েছি, কখনো এমন হয়নি। গুনি বলে, ফিট, ওকে দোষ দিও না, বরং ওর সাথে গিয়ে একটা বের হওয়ার রাস্তা খোঁজো। ফিট প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু শেষে গুনি তাকে একটা ছুরি দেয় আত্মরক্ষার জন্য আর বলে, যাও, বের হওয়ার পথ খোঁজো। ফিট আর আলিন একসাথে আরেকটি রুমে গিয়ে পৌঁছায়। সেখানে তারা দেখতে পায় অনেক পুরনো ছবি, হয়তো এই বাড়ির আগের মালিকদের ছবি। এদিকে গুনি যে মেয়েটিকে বাঁচিয়েছিল সে বিড়বিড় করে কিছু একটা বলছিল। কি বলছে সেটা শুনতে গুনি তার মুখের কাছে কান দেয়। ঠিক তখনই হঠাৎ হাওয়ার দিক বদলে যায়। মেয়েটার চোখ কালো হয়ে ওঠে। তার মুখ খুলতেই বেরিয়ে আসে একটা জ্যান্ত পোকা, যেটা সোজা গনির কানের ভিতরে ঢুকে পড়ে। গনি শুরু করে
বেসম্ভব ব্যথায় চিৎকার। সে ব্যথায় পাগলের মতো হয়ে উঠছে। চোখ খুলতেই সে দেখে তার 3 বন্ধু একটা বস্তায় ভরা, তারা মারা গেছে। তাদের শরীরেও চলাফেরা করছে অসংখ্য পোকা। গনি আতঙ্কে, কষ্টে আর দুঃখে চিৎকার করেই যাচ্ছিল। আর চিৎকার শুনে আলিন আর ফিট ছুটে আসে গনির দিকে। কিন্তু এই সময় আলিন দেখতে পায় তার ছোট বোন বাগাস ঘরের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না আর তার পেছনে ছুটে যায়। এদিকে ফিট পৌঁছে যায় গনির কাছে, কিন্তু একটা আজব ব্যাপার ঘটে। গনি ফিটকে দেখে না, তার জায়গায় দেখে সেই শয়তান মহিলাটিকে। গনি বলে ওঠে, তুমি কে? আমার বন্ধুদের কি করেছো? সে শয়তান উত্তর দেয়, তোমার বন্ধুদের আমি মেরে ফেলেছি। এই কথা শুনে গনি ভেঙে পড়ে কান্নায়। মাথায় ব্যথা, পোকা কানে, আর বন্ধুরা মারা গেছে, সব মিলিয়ে সে একদম ভেঙে পড়ে। তবে এই কান্না দেখে শয়তান মেয়েটা খুশি হয়েছিল, কারণ সবটাই ছিল তার চাল। গনি তখন হঠাৎ সেই শয়তানের ওপর আক্রমণ করে, কিন্তু সে তো শয়তান না, সে ছিল আসলে ফিট। গনি ভুল করে ফিটকে পেটাতে শুরু করে, শয়তান ভেবে বারবার আঘাত করে। ফিট কোনো মতো নিজেকে বাঁচিয়ে অন্য রুমে পালিয়ে যায়। আহত অবস্থায় সে শুয়ে পড়ে। চোখ তুলে তাকাতেই সে দেখে ঘরের ছাদের দেয়ালে অসংখ্য পোকা দিয়ে লেখা কোন এক অজানা মন্ত্র। তারপরই একটা পোকা তার মুখের ওপর পড়ে আর সোজা ঢুকে পড়ে পেটের ভেতর। ফিট তখন নিজের পেট থেকে পোকাটা বের করতে নিজেই নিজের পেটে ছুরি বসিয়ে দেয়। অতিরিক্ত রক্তপাত হয়, আরো অনেক পোকা ঝাঁপিয়ে পড়ে তার উপর। এইভাবে ফিট সেখানেই মারা যায়। এদিকে জিয়া অবশেষে বাড়ির ভিতর ঢুকে পড়ে। ওয়াকি টকি দিয়ে ফিটের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু আমরা তো জানি ফিট তো আগেই মারা গেছে। তবুও তার গলায় শোনা যায় ফিটেরই মতন কথা। সে যেন জিয়াকে ভেতরে ডেকে নিচ্ছে। হঠাৎ করে জিয়ার সামনে সেই শয়তান মেয়েটি হাজির হয়। জিয়া একটু দেরি না করে তার উপর আক্রমণ করে, তাকে মারতে থাকে, এমনকি ঘাড় পর্যন্ত মটকে দেয়। কিন্তু তাতেও শয়তানের কিছুই হয় না। আরো ভয়ানক ব্যাপার হলো, শয়তান মেয়েটি ঠিক ফিটের কণ্ঠে কথা বলছিল। এটা দেখে জিয়া পুরোপুরি আতঙ্কে চলে যায়। তার বুকে আবার সেই পুরনো ব্যথাটা ওঠে আর সে সেখানেই মারা যায়। অন্যদিকে বোকা আলিন এখনো খোঁজে চলেছে তার ছোট বোন বাগাসকে। একটা রুমে ঢুকতেই তার উপর একটা শয়তানের পোকা ঝাঁপিয়ে পড়ে আর সেটা তার কাপড়ের ভিতর ঢুকে যায়। সে ঘরের এক কোণে দেখতে পায় তার ছোট বোন বাগাস দেয়ালের দিকে মুখ করে মাথা ঠুকছে। আলিন এগিয়ে গেলে বাগাস তাকে একটা পত্রিকা দেয়, যেখানে লেখা তার বাবার অ্যাক্সিডেন্টের মৃত্যুর খবর। আলিন যখন সেই খবর পড়তে পড়তে মুখ তুলে দেখে সামনে কেউ নেই। পেছনে ঘুরতেই সে দেখতে পায় তার মৃত বাবার সামনে দাঁড়িয়ে আছে, চেহারা বিশ্রী, চোখ অন্ধকার। সে হাত বাড়িয়ে আলিনকে ধরতে চাইছে। আলিন আর দাঁড়ায় না, ভয়ে ছুটে চলে যায় অন্য এক রুমে। সেই রুমে ঢুকতেই একজন অজানা লোক তার মাথায় হাত রাখে আর সঙ্গে সঙ্গে আলিন জ্ঞান হারিয়ে ফেলে। তারপর দেখা যায় এই একই লোক গনির সাথেও একই কাজ করছিল। তারপর দুজনকেই এই ঘরে এনে রেখেছে। এই লোকটি এবার লবণ ছিটাতে শুরু করে গনি আর আলিনের উপর। সেই লবণ পড়তেই তাদের শরীর থেকে যেসব পোকা ঢুকে গিয়েছিল সব বেরিয়ে আসে। সে সঙ্গে সঙ্গে সেই পোকাগুলোকে মেরে ফেলে। এই লোকটি বলে, আমি একজন মিডিয়াম, আমি তোমাদেরকে কালো জাদুর প্রভাব থেকে রক্ষা করেছি। এই কালো জাদু এমনই যা মানুষের মাথায় হ্যালুসিনেশন তৈরি করে। এই পোকাগুলো হলো এই হ্যালুসিনেশনের মাধ্যম। এরপর লোকটি গনিকে জিজ্ঞেস করে, তুমি কে? কেন সেই মেয়েটিকে মুক্ত করেছিলে? গনি চুপ ছিল। অনেক চাপের পর সে বলে ফেলে, আমরা চুরি করতে এসেছিলাম আর ফেসে গেছি। এই কথা শুনে লোকটি বলে, তুমি যাকে মুক্ত করে দিয়েছো সে এখন আর মানুষ না, সে একটা ভয়ঙ্কর শয়তান। আমি এখানে এই লোকটার পরিচয় আপনাদের দিচ্ছি। তার নাম মহেশ্বর। তো মহেশ্বর নামের লোকটা জানায় 100 বছর আগে এক সময় এই এলাকার সম্ভ্রান্ত বংশধর ছিল সেই ডাইনি, কিন্তু গনি তাকে মুক্ত করে দিয়ে সবকিছু নষ্ট করে ফেলেছে। আলিন তখন বলে ওঠে, দেখুন আমরা এতক্ষণ ধরে অনেক বিপদে পড়েছি, আমরা আপনাকে বিশ্বাস করতে পারবো না। মহেশ্বর নামের লোকটা কিছু না বলে দুইজনের মাথায় হাত রাখে আর সঙ্গে সঙ্গে তাদের নিয়ে যায় 100 বছর আগে। আমরা দেখতে পাই এই একই গ্রাম, কিন্তু সময়টা বহু আগের। একজন জমিদার রাজকীয় আসনে বসে আছেন। সামনে দাঁড়িয়ে আছে এক মহিলা, যাকে ফাঁসি দেওয়ার হুকুম দিয়েছেন তিনি। আর লোকটা আলিন আর গনিকে জানায় এই মহিলা কোনো সাধারণ মানুষ নয়, এই গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর কালো জাদুকর। এই শয়তানের সঙ্গে কোনো সাধারণ মানুষের পেরে ওঠা সম্ভব না, আর সে ইবলিস শয়তানের
সঙ্গে চুক্তি করে খোদাম নামের এক অমর শক্তি পেতে চাইছিল। গ্রামের ক্ষতি হতে হতে যখন সহ্যের বাইরে চলে যায় তখনই জমিদার হুকুম দেন তাকে মেরে ফেলার জন্য। আমরা তখন দেখতে পাই সেই ডাইনিকে আনা হয়েছে আর তাকে কাপড় খোলা অবস্থায় বেঁধে রাখা হয়েছে। সে বলছে, আমি তোমাকে সবকিছু দিয়েছিলাম জমিদার, কিন্তু তুমি আমাকে শেষ করতে চাইছো। আমি মরবো না, আমি ইতিমধ্যেই শয়তানের শক্তি পেয়েছি। এই কথা শোনার পর জল্লাদ এক কোপে তার মাথা শরীর থেকে আলাদা করে ফেলে, কিন্তু অবাক করার বিষয় মাথা কাটা হলেও সে হাসছিল। তার মৃত মাথা তখন বলে, আজ যদি আমি মরে যাই 100 বছর পর যারা এই দিনে জন্মাবে তার ভেতর আমি ফিরে আসব এবং এটা কন্টিনিউয়াস চলবে 100 বছর পর পর। আর তখনই জমিদার একটি পবিত্র ছুরি নিয়ে আসে, আর এই ছুরি দিয়ে একমাত্র ডাইনিটিকে পুরোপুরি ধ্বংস করা সম্ভব। তিনি ছুরিটি শয়তানের মাথায় ঢুকিয়ে দেয় আর সেটাই তাকে শেষ করে দেয়। এখন মহেশ্বর লোকটি আবার আলিন আর গণিকে নিয়ে ফিরে যায় যখন সে এই প্রথম এই ভৌতিক বাড়িতে প্রবেশ করেছিল। আর তখন দেখা যায় বাড়ির ভেতরে শয়তান ডাইনের উত্তরাধিকারীরা একটি মেয়েকে ধরে এনে তাকে রিচুয়াল করার চেষ্টা করছিল যাতে ডাইনির আত্মা আবার জাগ্রত করতে পারে। সে মহেশ্বর এসে তাদের আটকায়, তীব্র মারামারি হয়, তাদের হারিয়ে মেয়েটিকে তার কাটা দিয়ে ঘিরে রাখে আর মঞ্চ পরে তাকে আবদ্ধ করে। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। ডাইনির আত্মা ততক্ষণে ফিরে এসেছে আর গণি তাকে ভুল করে মুক্ত করে দিয়েছে। গণি কেঁদে ফেলেছিল, আমরা কিছুই জানতাম না, দয়া করে আমাদের মাফ করে দিন, আমার একটা বন্ধু এখনো নিখোঁজ, প্লিজ ওকে খুঁজে দিন। মহেশ্বর বলে, এই শয়তানকে ধ্বংস করতে হলে আমাদের সেই পবিত্র ছড়িটা খুঁজে বের করতে হবে। তখনই তারা খুঁজে পায় এক গর্ত আর সেখানে নেমে পড়ে মাটির গভীরে। অন্যদিকে সেই কালো জাদুর ডাইনিটি কাঁচা মুরগি খাচ্ছিল আর হাসছিল ভয়ঙ্কর ভঙ্গিতে। আলী নিচে নেমে বলছিল, এই জায়গাটা আমি চিনি, আমি এটা স্বপ্নে দেখেছি। গণি বলে, তুমি তো এখানে কখনো আসোনি। মহেশ্বর চমকে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কে, সত্যি করে বলো। আলিন বলে, আমি কিছুই জানি না, কিন্তু স্বপ্নে এই জায়গাটা আমি বারবার দেখেছি। ঠিক সেই মুহূর্তে আলিনের ভেতরে কিছু একটা প্রবেশ করে। তার চোখ লাল হয়ে যায়, সে অজানা ভাষায় গান গাইতে থাকে। হঠাৎ সে দেয়ালে হাত রাখতেই মাটির নিচে লুকানো সেই পবিত্র ছুরিটি বেরিয়ে আসে। ছুরিটি বের হতেই শয়তান সেই দেয়াল যে তৈরি করেছিল সব ভেঙে পড়ে। ডাইনিটি বুঝে যায় তার মৃত্যু এবার নিশ্চিত হতে চলেছে। তারা তিনজন সেই গর্ত থেকে উঠে ফিরে আসে সেই রিচুয়ালের ঘরে। সেখানে তাদের সামনে আবার হাজির হয় সেই ভয়ঙ্কর ডাইনিটা। সে হাহা করে হাসতে থাকে, ছুরিটা কোথায়, আমাকে দাও, না দিলে তোমাদের সবাইকে মেরে ফেলবো। আর ততক্ষণে ছুরিটা লুকিয়ে ফেলে ডাইনিটা মাটিতে বসে হাত দিয়ে মন্ত্র পড়তে শুরু করে। মাটির নিচ থেকে হাজার হাজার পোকা উঠে এসে তার শরীরে ঢুকতে থাকে। আলিন আর গণি আরো দেরি না করে দৌড়ে পালিয়ে যায়। মহেশ্বর ডাইনিটিকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে ছিল ভয়ঙ্কর শক্তিশালী। সে মহেশ্বরের একটা হাত ছিঁড়ে ফেলে। মহেশ্বর চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে আলিন আর গণি বেরিয়ে আসে বাড়ির সামনে। তারা দেখতে পায় জিয়া মরে পড়ে আছে। দুজনেরই মন ভেঙে যায়। গণি আলিনকে বলে, তুমি চলে যাও, আমি আর জিয়া ফিটকে ছাড়া এখান থেকে যাব না। আলিন বলে, তুমি পাগল, আমরা একসাথে যাব। কিন্তু গণি জোর করে আলিনকে গেটের বাইরে পাঠিয়ে দেয়। সে বলে, আমার কিছু জমানো টাকা আছে, তুমি সেগুলো নিয়ে তোমার বাবার ঋণ শোধ করো, কিন্তু আমি আমার বন্ধুদের ফেলে রেখে যেতে পারবো না। এইদিকে আমরা দেখতে পাই ডাইনির বংশধরেরা সবাই একে একে শয়তানে পরিণত হচ্ছে। তাদের চোখ লাল, চেহারা বিকৃত। তারা জিয়া আর গণির শরীর খেতে চাচ্ছিল। গণির মৃত্যুর পর সবকিছু থেমে গিয়েছিল। আলিন জানে সব শেষ, কিন্তু লড়াইটা এখনো বাকি। সে কাঁদতে কাঁদতে গাড়িতে উঠে পড়ে, চাইছিল পালিয়ে যেতে, কিন্তু ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় সেই ভয়ঙ্কর ডাইনি, হাতে মহেশ্বরের ছেঁড়া হাত। সে হেসে বলে, তুই কোথাও যেতে পারবি না, তোকে এখানেই মরতে হবে। আলিনের চোখ রাগে জ্বলছিল। সে চিৎকার করে বলে, তুই আমার সবকিছু শেষ করে দিয়েছিস, এবার তোকেই শেষ করব। ডাইনিটা আবার মাটিতে হাত দিয়ে মন্ত্র পড়ে। আকাশ বাতাস ঝড়ে কেঁপে উঠছিল। মাটির নিচ থেকে হাজার হাজার পোকা উঠে আসছে। আলিন গাড়িটি পুরো দমে চালিয়ে দেয় ডাইনির দিকে। গাড়ি ডাইনির শরীরে আঘাত করলেও তাকে কিছুমাত্র ক্ষতি হয় না। তখনই আলিন বের করে পবিত্র ছুরিটি। সে একাই ডাইনির সাথে লড়াই শুরু করে। ছুরিটি ডাইনির বুকে ঠুকিয়ে দেয়, কিন্তু কিছুই হয় না। সেই মুহূর্তে ডাইনিটা আলিনের বাবার রূপ ধারণ করে আর বলে, আমি তোর বাবা, তোকে আমার সাথে জাহান্নামে নিয়ে যেতে এসেছি। আলিন কাঁদতে কাঁদতে
সাথে বলে, তুমি আমার বাবা নও, তুমি শুধুই এক শয়তান। আর তখনই তার মনে পড়ে এই ছুরিটা দিয়ে যদি তার মাথা ধর থেকে আলাদা করা যায় তাহলেই একমাত্র তার বিনাশ সম্ভব। এই জন্য সর্বশক্তি দিয়ে আলিন ছুরিটি তুলে ডাইনির মাথা ধর থেকে আলাদা করে ফেলে। শয়তানের চূড়ান্ত পতন ঘটে, তার দেহ চূর্ণ হয়ে ছাই হয়ে উড়ে যায়। বনি আর ফিট তাদের ভেতর থেকে শয়তানের ছায়া বিদায় নেয়। তারা মরে গিয়েছিল কিন্তু এবার চিরস্থায়ী শান্তি পায়, সবকিছু ঠিক হয়ে যায়। শেষ দৃশ্যে আলিন শহরে ফিরে আসে। সে সেই লোকটির কাছে গিয়ে তার বাবার ঋণ শোধ করে দেয়, কিন্তু ওই লোক তাকে অশ্লীল ও খারাপ প্রস্তাব দেয়। আলিন তখন কোনো দ্বিধা না করে পবিত্র ছুরিটি দিয়ে তার গলা কেটে দেয়। লোকটা রক্তে লুটিয়ে পড়ে। ঠিক তখনই মহেশ্বরের পুনরাগমন। সে বলে, এই ছুরিটি তোমার এখনো সংরক্ষণ করতে হবে, কারণ একদিন শয়তান আবারও ফিরতে পারে। আলিন জিজ্ঞেস করে, এই ছুরিটি আমি কেন পেলাম? মহেশ্বর জানায়, তুমি সেই জমিদারের রক্ত যে 100 বছর আগে প্রথম এই ডাইনিটিকে মেরেছিল। আলিন তখন চোখ বন্ধ করে মাথা নিচু করে বলে, আমার কাজ শেষ হয়নি, আমি প্রস্তুত আছি যদি সে আবার ফিরে আসে। ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু অতীতের অভিশাপ এক সময় ফিরে আসে। 100 বছর আগে যখন সেই ডাইনির বিস্তার ছড়িয়ে পড়েছিল, তখন আলিনের দাদা তার কাছ থেকে সাহায্য নিয়েছিল এবং তার মাধ্যমে সে অনেক ধন দৌলত পেয়েছিল। এই জন্য সে তাকেও সাহায্য করত। কিন্তু ডাইনির প্রভাবে পুরো গ্রাম আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছিল। এটা সহ্য করতে না পেরে আলিনের দাদা, সেই সময়কার জমিদার, সেই ডাইনিটিকে শেষ করার হুকুম দিয়েছিল। আর ডাইনিটি তখন থেকে তার উপরে রেগে গিয়েছিল। এই জন্য আলিনের দাদা একটা পবিত্র ছুরি দিয়ে তাকে শেষ করতে চেয়েছিল, কিন্তু যতই তাকে শেষ করার চেষ্টা করা হোক না কেন, সে 100 বছর পর পর আবার ফিরে আসবেই এবং তার বংশধরদের শেষ করতেই থাকবে। এজন্যই বলা যায়, লোভে পাপ, পাপে মৃত্যু। যদি আলিনের দাদা সেই ডাইনির কাছ থেকে ধন দৌলত, টাকা পয়সার সাহায্য না নিত, লোভ না করত, তাহলে সেই ডাইনির ক্ষমতা বাড়তো না। ডাইনি বা শয়তানের ক্ষমতা তখনই বাড়বে যখন মানুষ লোভে পড়বে। এই গল্পে আলিনের দাদা লোভ করেছিল, শয়তান বা ডাইনির সঙ্গে চুক্তি করে ধন দৌলত, টাকা পয়সা নিয়েছিল। আর এর কর্মফল তাকে তো পেতে হয়েছেই, ইভেন তার বংশধরদের পেতে হবে। 100 বছর পর পর সেই ডাইনি আবার ফিরে আসবে।